মাসখানেক সময় হয়েছে যখন বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপিরা রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছিলেন যে 2021 সালে বাংলাদেশের বিশিষ্ট আলেম এবং হেফাজতে ইসলামের নেতা খেলাফতে মজলিসের প্রধান 11 দলীয় জোট মানে জামাত জোটের অন্যতম প্রধান নেতা মামুনুল হক ওই যে নারায়ণগঞ্জের একটা রিসর্টে ধরা পড়েছিলেন এক তরুণীকে নিয়ে, সেটা নিয়ে সংসদে বিপুল হাস্যরস সৃষ্টি করেছিলেন বিএনপির এক সাংসদ। মামুনুল হক বিএনপির দেওয়া বাজেটের সমালোচনা করে তা নিয়ে সরকার পতন ঘটিয়ে দেবেন এ ধরনের বক্তৃতা বাইরে দিয়েছেন। সে কথা তুলে তখন বিএনপির সাংসদ সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি তো মুতা বিয়ের নামে এক নারী সহ রিসর্টে ধরা পড়েছিলেন। তারপর বিস্তারিত আলোচনা জাতীয় সংসদে হয়েছে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যে মুতা বিয়ে এটা আসলে সঠিক কিনা, ইসলাম ধর্ম মতে রাষ্ট্রীয় আইন অনুযায়ী এটা ঠিক আছে কিনা, এসব নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এমনকি স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে যখন এই বিষয়ে বিশেষজ্ঞ মন্তব্য করতে অনুরোধ করেন বিএনপির সংসদ সদস্য আবু আশফাক, তখন স্পিকার বলেন এগুলো নিয়ে সংসদে আলাপ আলোচনা না করাই ভালো, কারণ একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ মানে মামুনুল হকের রিসর্টে ধরা পড়ার ওই ঘটনাকে স্পিকার হাফিজউদ্দিন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ হিসেবে অভিহিত করে বলছেন যে একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক তা চাই না। এরপর পয়েন্ট অফ অর্ডারে মানে মামুনুল হকের রিসর্টে তরুণী সহ ধরা পড়ার ওই কাহিনী কতটা জনগুরুত্ব সম্পন্ন, জাতীয় গুরুত্বপূর্ণ আপনি ভাবুন যে একজন সংসদ সদস্য সে প্রসঙ্গ তুললেন, স্পিকারের কাছে মন্তব্য জানতে চাইলেন, স্পিকার বিস্তারিত মন্তব্য করলেন। তারপর পয়েন্ট অফ অর্ডারে জামায়াতের এমপি মুজিবুর রহমান দাঁড়িয়ে বলেন যে একসময় মোতাবিয়ে করা যেত, এটা এখন হারাম হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে, এখন আর করা যাবে না। এরপর মামুনুল হক, যাকে অনেকেই 501 নম্বর রুমের মামুনুল হক হিসেবে অভিহিত করেন, কারণ ওই যেই রিসর্টে তিনি ধরা পড়েছিলেন সেই রিসর্টে তিনি 501 নম্বর রুমে ধরা পড়েছিলেন এবং তখন বেরিয়ে এসেছিল যে তিনি যে ধরা পড়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তখনকার মামুনুল হকদের অভিযোগ অনুযায়ী তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পর্যন্ত নাকি ওই মামুনুল হককে বেকায়দায় ফেলতে ওই ঘরে পৌঁছে গেছিলেন। লাইভ সম্প্রচার করা হচ্ছিল তখন মামুনুল হককে ওই ঘর থেকে। এসব ঘটনার পর 501 নম্বর কক্ষের নামে মামুনুল হক সারা দেশে ব্যাপক পরিচিতি পান এবং সে সময় দেখা যায় মামুনুল হক তার প্রথম স্ত্রীকে ফোন করে বাথরুমে লুকিয়ে রাখা ওই তরুণীকে তার একজন ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী বলে পরিচয় করিয়ে দিচ্ছেন। অন্যের স্ত্রীকে নিয়ে মামুনুল হক কি করছিলেন ওই ঘরে সেটা নিয়ে এরপর সারা দেশব্যাপী তোলপাড় শুরু হলে মামুনুল হক এখন এই এত বছর বাদে এসে সংসদে তার ওই পরকীয়া নিয়ে আলোচনার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি মুতা বিয়ে টিয়ে করেন নাই ওই মহিলাকে, তার ঘনিষ্ঠ সহকর্মীর স্ত্রী হিসেবে প্রথম স্ত্রীকে এই তরুণীর পরিচয় তিনি দিলেও আসলে তাদের বিয়েটা আগেই হয়ে গিয়েছিল। কিন্তু প্রথম বিয়েতেও মামুনুল হকের কাবিন নাই, দ্বিতীয় বিয়েতেও তার কোনো কাবিন নাই। এহেন পরিস্থিতিতে মামুনুল হকের বিষয়টাই যখন বাংলাদেশের মানুষ এত বছরে ভোলে নাই, যদিও বা মামুনুল হক শেখ হাসিনা বিরোধী আন্দোলনের এক সংগ্রামী নেতা এবং তিনি শেখ হাসিনার আমলে কয়েক দফা কারাবরণও করেছেন, এমনকি জামায়াতে ইসলামীর মনোনয়নে এবার ঢাকা থেকে নির্বাচনেও দাঁড়িয়েছেন, খালেদা জিয়ার খাটিয়া ধরতে কাঁধ দিয়েছেন, সেই মামুনুল হকের এহেন কেলেঙ্কারির কথা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ ভোলে নাই, বিএনপির সংসদ সদস্যরা ভোলে নাই। বিএনপি জামাত সংসদ সদস্যরা মিলে কয়েক ঘন্টা ব্যাপী সেসব বিষয়ে আলোচনা করছেন, কিন্তু মামুনুল হক কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন 501 নম্বর কক্ষ ছিল ফ্যাসিস্ট হাসিনার ব্যর্থ প্রজেক্ট। কারণ তিনি বলেছেন ওই ঘটনায় তখন স্থানীয় আওয়ামী লীগ কর্মী, পুলিশ, ডিজিএফআই, সেনা গোয়েন্দা সংস্থা সকলে মিলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই নাকি তার ঘরে হুড়মুড় করে ঢুকে পড়ে টেলিভিশনে লাইভ সম্প্রচার করে তাকে একটা মর্যাদা হানি করার চেষ্টা করেছিল। কিন্তু এখন
ফ্যাসিস্ট হাসিনা আর ক্ষমতায় নাই, মামুনুল হকদের সরকারই এখন ক্ষমতায়, তারেক রহমান সরকার ক্ষমতায়, এবং তারেক রহমান সরকারের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী আছে। জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির একটা বেশ ভাগাভাগি, সৌজন্যমূলক এবং একটা সমঝোতার সম্পর্ক, যেই সমঝোতার ভিত্তিতে সংসদ নির্বাচনটাও হয়েছে। এবং বিএনপির এমপিরাই অভিযোগ করেন যে তারা যদি ভাগবাটোয়ারা করে না দিতেন তাহলে জামায়াতের পক্ষে এতগুলো আসন পাওয়া কিছুতেই সম্ভব হতো না। এমন একটা ভাগবাটোয়ারার সংসদ সরকার যখন ক্ষমতায়, তখন একজন জামায়াতের এমপি, সাতক্ষীরার এক এমপির আবারও এমন ভিডিও ভাইরাল হয়েছে যেটা সরাসরিভাবে মামুনুল হকের সেই 501 নম্বর কক্ষের কথা সবাইকে মনে করিয়ে দিচ্ছে। এটা কোনো টেলিভিশন লাইভ টাইভ করার প্রয়োজন হয় নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেসব ভিডিওর কোনোটিতে রীতিমতো ওই এমপিকে উত্তর দিতে দেখা যাচ্ছে। এবং যেমনভাবে মামুনুল হক ওই তরুণী সহ ধরা পড়ার পর সেই তরুণী তার স্ত্রী ওই ঘরে বসে কখনো মুখ দিয়ে সে কথা উচ্চারণ করেন নাই, না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন, না লাইভ টিভিকে বলেছেন, না তার প্রথম স্ত্রীকে ফোন করে বলার সাহস করেছেন যে এটা তার দ্বিতীয় স্ত্রী, বরং বলেছেন ওটা তার ঘনিষ্ঠ সহকর্মীর স্ত্রী। এ দফায় এক 18 বছরের কিশোরী, অন্তত 18 বছর তার এখন বয়স হয়েছে বলে দাবি করা হচ্ছে বটে, সেই কিশোরীর সাথে যখন জামায়াতের এমপির ভিডিওগুলো ভাইরাল হয়ে পড়েছে, এবং অসংখ্য ভিডিও, অনেক রকম ভিডিও, অনেক অ্যাঙ্গেল থেকে নেওয়া, যেখানে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পর্যন্ত আছে, সেই ভিডিওর কোনো অংশে, এমনকি জামায়াত নেতা হয়ে আপনি এমন কাজ কি করে করতে পারলেন, আপনি এটা কাকে নিয়ে এসেছেন, কতবার এই কক্ষে এসেছেন, কে আপনাদেরকে এই কক্ষ ভাড়া করে দিয়েছে, এরকম নানা প্রশ্নের মুখেও জামায়াতের এমপি, সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম মুখ দিয়ে একবারও বলেন নাই যে এই যে যাকে নিয়ে তিনি ধরা পড়েছেন, যেই তরুণীকে নিয়ে, সেই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তবে এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথমে সোমবার রাত থেকে যখন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও এবং সিসিটিভি ফুটেজে গাজী নজরুল ইসলামকে ওই তরুণীর সঙ্গে একটা কক্ষে অবস্থান করতে দেখা যায়, ফুটেজের বিভিন্ন অংশে তাদের কথোপকথন, ঘনিষ্ঠ অবস্থান দেখা যায়, ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যখন ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়, তখন ভিডিও প্রকাশের পরপরই সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ক্রাইম বার্তা একাধিক পোস্ট দিয়ে তখন দাবি করেছিল ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এটি একটি ভুয়া প্রচারণা। তার মানে সোমবার পুরো রাত, মঙ্গলবার আধা দিন পার হয়ে গেছে, জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের মুখ দিয়ে বের হয় নাই যে তার সঙ্গে ঘনিষ্ঠ ছবি বেরিয়েছে, ভিডিও বেরিয়েছে যে কিশোরী বা তরুণীর, তিনি তার দ্বিতীয় স্ত্রী বটে। কিন্তু এরপর যখন ফ্যাক্ট চেকিং বিভিন্ন প্রতিষ্ঠান পরীক্ষা নিরীক্ষা করে এ বিষয়ে নিশ্চিতভাবে খবর দেয় যে এটা কোনো ভুয়া ভিডিও নয়, এগুলো এআই দিয়ে তৈরি নয়, আর যেটা বলছিলাম একজনের ভিডিও না, অনেকে ওই ঘরে ঢুকে পড়েছেন দলে বলে এবং দলে বলে ঢুকে ভিডিও করেছেন, এরকম নানা রকম ভিডিও, জামায়াত নেতার কথোপকথন যেখানে তিনি বলছেন না না এই প্রথম এসেছি, একবারই এসেছি, আচ্ছা খুব খারাপ কাজ হয়েছে, মাফ করে দেন, এসব কথাও যেখানে বলছেন, কোথাও তিনি উল্লেখ করেন না যে ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। এখন মঙ্গলবার এসে অবশেষে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের সাতক্ষীরা জেলা সেক্রেটারি এবং দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান গণমাধ্যমকে বলেছেন যে ভিডিওতে দেখা যাওয়া তরুণী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তিনি দাবি করেন প্রথম স্ত্রীর সম্মতিক্রমে এই বিয়ে হয়েছে এবং জামায়াতের এই নেতা বলেন যে এমপি সাহেব তাদের জানিয়েছেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। ভিডিওটি কিভাবে প্রকাশ পেয়েছে সেটি আমরা এখন খতিয়ে দেখছি। ভিডিওটি কিভাবে প্রকাশ পেয়েছে সেটা খতিয়ে দেখা কিন্তু জামায়াত ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ
যারা ভিডিওটা প্রকাশ করে দিয়েছে কে জানে তাদের হাতে আরো অনেক রকম এরকম ভিডিও আছে কিনা। কারণ দেখেন, সংবাদ মাধ্যমগুলো যখন জানতে পারলো, কনফার্ম হতে পারলো যে ভিডিওটা এআই দিয়ে তৈরি না এবং নানা রকম ভিডিও তাদের হাতে আসতে থাকলো, তখন কিন্তু সংবাদ মাধ্যম প্রশ্ন তুলেছে যে এই যে মেয়েটিকে দেখা যাচ্ছে, যেই মেয়েটি এত ছোট বয়সে কিশোরী মনে হচ্ছে যাকে, সেই মেয়েটিকে আসলে এমপি সাহেব কবে বিয়ে করলেন? এখন তিনিও কি মামুনুল হকের মতো বলবেন যে তার বিয়ের কোনো কাবিন নাই, বিয়ে হয়েছে এই ভিডিওর ঠিক আগের দিন? আবার পত্রপত্রিকা অনুসন্ধান করে বের করে ফেলেছে যে এই ভিডিও ফুটেজে থাকা টাইম স্ট্যাম্প অনুযায়ী 2023 সালের 10ই জুলাই এই ভিডিওটি ধারণ করা হয়েছিল। তাহলে 2023 সালের 10ই জুলাই যদি এই ভিডিও ধারণ করা হয়, আর 2026 সালে নাকি এই মেয়েটি মাত্র বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে, তাহলে এই মেয়েটির কি 2023 সালে 18 বছর হয়েছিল কিনা? এসব প্রশ্ন এখন পত্রপত্রিকাগুলো তুলছে। পত্রপত্রিকাগুলো শুধু সেখানেই থেমে থাকছে না, তারা এমন কাগজপত্র বের করেছে যেখানে দেখা যাচ্ছে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম এই মেয়েটির বায়োডাটা সুপারিশ করেছেন বিভিন্ন জায়গায়, এবং সেই মেয়েটির বায়োডাটায় পরিষ্কারভাবে লেখা আছে যে তিনি অবিবাহিত। তাহলে যেই মেয়েটি অবিবাহিত, যেই মেয়েটির সঙ্গে ধরা পড়ার পর জামায়াত এমপি, এমনকি জামায়াতের নেতা হয়ে আপনি এমন কাজ কিভাবে করলেন, এসব কথা বলার পরেও কোনো ধমকাধমকির মুখে বলছেন না ওই মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী, তখন প্রশ্ন জাগে যে কারা এই ভিডিওটি সত্যিকার অর্থে এভাবে এ সময়ে ভাইরাল করে দিল। মানে সাধারণভাবে এ ধরনের গোপন ভিডিও কাদের হাতে থাকে? এ ধরনের গোপন ভিডিও ভাইরাল করার যেসব প্রাযুক্তিক শিক্ষা দীক্ষা কিংবা অভিজ্ঞতা, দক্ষতা, সেগুলো কাদের হাতে থাকে সেটা আমাদের মোটামুটি জানা আছে। সেনা গোয়েন্দা সংস্থা কিংবা গোয়েন্দা সংস্থাগুলো সরকারের প্ররোচনায় এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, যে কারণে মামুনুল হক কিন্তু সরাসরি ডিজিএফআই এর নামও তার ওই যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র ছিল 501 কক্ষ, সেই অভিযোগেও উল্লেখ করেছেন। কিন্তু 2023-এর ফুটেজ এখন সময় সুযোগ বুঝে গাজী নজরুল ইসলাম মাত্র জামায়াতে ইসলামীর এমপি হয়ে বসেছেন, তিনি গুছিয়ে বসেছেন, জামায়াতে ইসলামীও গুছিয়ে বসেছে। এরকম সময় সরকারি গোয়েন্দা সংস্থার বা সরকারের প্ররোচনায় ঠিক কোন সংস্থা এসব ভিডিও ভাইরাল করে দেওয়ার অনুপ্রেরণা পেল? কেনই বা জামায়াতে ইসলামীর বিষয়ে এমন অবস্থানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল সরকার? নাকি সরকার করছে না, গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরে 2023 সালে শেখ হাসিনা সরকারের যে ঘনিষ্ঠ অংশগুলো ছিল তারা এমন ঘটনা ঘটাচ্ছে? এই প্রশ্নগুলো জামায়াতে ইসলামীর এই ভিডিও ভাইরাল হওয়ার পর নিশ্চিতভাবেই মনে জাগে। নাকি বাংলাদেশে এখন আবার সেই পক্ষ সক্রিয় হয়েছে, কিংবা আন্তর্জাতিকভাবেও সেই পক্ষকে সক্রিয় করার চাপ হাজির হয়েছে, যারা জামায়াতে ইসলামীর মুখোশ বাংলাদেশের মানুষের সামনে উন্মোচন করে দিতে চায়? মানে তরুণীদের নিয়ে নানা রিসর্টে, হোটেলে যাওয়া এবং তারপর অপ্রাপ্তবয়স্ক নারীদের কিংবা ঘনিষ্ঠ সহকর্মীর স্ত্রীকে স্ত্রী বলে দাবি করে ফেলা, কাবিন উপস্থিত করতে না পারা, এই সব ঘটনাগুলোই যে ধর্মীয় বিধান এবং রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন, সেটাই কি বাংলাদেশের মানুষকে চোখে আঙুল দিয়ে কোনো একটা পক্ষ দেখিয়ে দিতে চাইছে? নাকি সেই পক্ষটা জানে যে এসব বাংলাদেশের মানুষের পছন্দ নয়? 501 নম্বর কক্ষ যেমন বাংলাদেশের মানুষ ভোলে নাই, জামায়াতের এমপির এই কাহিনীও বহুদিন মনে রাখবে, এবং এসবে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা, শক্তি, সামর্থ্য, ভোট সবই কমে আসবে।